আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগতম। সকালে নাস্তা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমার হাজব্যান্ড এবং আমার ছেলের জন্য নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো ওরা উঠে রেডি হয়ে গেছে, আমার শুধু একটু নাস্তাটা দিয়ে দেওয়ার অপেক্ষা এখন। তো ওরা তো যেহেতু রেডি হয়ে গেছে, আমারই একটু লেট হয়ে গেছে আজকে। তো তাড়াহুড়ো করছি খুবই, যে তাড়াতাড়ি করে যদি এটা করে দিতে পারি তাহলে দেখা যাচ্ছে নাস্তাটা নিয়ে যেতে পারবে, নয়তো এইভাবেই হয়তো টিফিন বাটিটা রেখে দেবে। তো সে কারণেই একটু দ্রুত করছে, আর এদিকে বাইক বেরো করানো হয়ে গেছে আমার হাজব্যান্ডের। তো সে কারণে বারবার তাড়া দিচ্ছে, একটু দ্রুত করো, একটু দ্রুত করো। আর আমিও খুব হুটোপাটা করে এদিকে টিফিন বাটিগুলো রেডি করে নিলাম। তো ব্যাস কমপ্লিট হয়ে গেছে। তো ওদেরকে বিদায় দিয়ে আসার পর গেটটা দিয়ে দিলাম। গেটটা দিয়ে তারপর এইদিকে আমি একটু রুমটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছি। রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে বাইরে এর অংশটা একটু ঝাড়ু দিচ্ছি। আর অনেকটা পরিমাণে ময়লা দেখতে পাচ্ছেন। আসলে বাচ্চা কাচ্চা বাসায় থাকলে একটু তো ঘর নোংরা হয়ই। আর আমার দুইটা বাচ্চা তো একটু অতিরিক্তই নোংরা করে। তার কারণ ওরা সবসময় কাগজ নিয়ে খেলা করে, কাগজ নিয়ে খেলতে খুবই পছন্দ করে। তো এই কারণেই কাগজের সবসময় টুকরাগুলো আমার ঘরের এদিক ওদিক পড়ে থাকে। তো এখন একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি ঘর ঝাড়ু দিতে গেলেই আমার ছিপটিপিন পাবো, যে কোনো ঘর হোক, বারান্দা হোক, অথবা বাইরে। বারান্দা তো আর নাই, তো বাইরের এই সিঁড়ি রুমের এখানেই হোক, যেখানেই করি না কেন আমার ছিপটিপিন কোড়ানোই লাগবে। মানে যখন কাজে লাগে তখন কিন্তু পাই না, কিন্তু যখন ঘর ঝাড়ু দিই তখন আমার একটা দুটো তিনটে করে ছিপটিপিন পেয়েই থাকি। তো এই দেখুন আমি ঝাড় দিচ্ছি, আর এইদিকে আমার সোনা মনা দুজনে কিন্তু এখানে খেলা করছে। এদের আজকে একটা কাজ হয়েছে। আর এই যে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি, আর ওরা এখানে খেলা করছে। তো আমি এই যে বাস্কেটটা এখান থেকে সরিয়ে রেখেছি না, আর এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি, ওরা ঠিক এই সুযোগটা নিয়ে ওই ছিদ্রটা দিয়ে ওরা চলে গেছে। আর আমি তখন খেয়ালও করিনি, ভাবছি হয়তো সিঁড়ির তলেই আছে। তো আমার তো খেয়ালই নেই যে বাস্কেটটাও ওই জায়গাটায় আমি রাখিনি। আর সারাটা দিন কাজকর্ম বাদ দিয়ে থুয়ে ওদের পিছনে আমাকে দৌড়ে বেড়াতে হয়েছে। ওদেরকে ধরা কি আর মুখের কথা। তো ওদের পিছনে এত পরিমাণে দৌড়াইছি যে আমি নিজেই হাঁপিয়ে গেছি, বাইরে যে অনেক কষ্ট হয়েছে। আর ওদেরকে তবুও ধরতে পারিনি, বাইরেই আছে। দেখা যাক ওরা যদি নিজে ইচ্ছা করে বাসায় আসে তাহলে ভালো, আর যদি বাসায় না আসে তাহলে যদি কুকুরে ধরে তাহলে তো একদম সর্বনাশ হয়ে যাবে। তো সারাটা দিন বারবার শুধু ওদের যে দেখে আসছি আর এদিকে কাজ করছি, এভাবে কি আর কাজ হয়? তবুও যতটুকু করার করছি। আর তাছাড়াও বাইরে যে কী সুন্দর রোদ হয়েছে, সে কারণে ফুলগুলো একটু ধুয়ে দিয়েছি, মানে হুইল পাউডারে একটু ভালো করে কেচে নিয়েছি। খুব যে একটা ময়লা হয়েছে সেটা নয়, তবে হালকা ময়লাতে একটু ধুয়ে দেওয়া ভালো, কারণ হালকা ময়লাটা একটু আলগা থাকে, আর অতিরিক্ত ময়লা পড়লে সেটা ডলে ওঠানোটাও কষ্টকর হয়ে যায়। তো এখানে আমার ফুলটা ধোয়া হয়ে গেছে, এবার এটা রোদে রেখে আসবো। রেখে এসে এই যে এক বালতি কাপড় রেখেছি মেখে, ওই কাপড়গুলো কেচে নিব। তো আজকে অনেক কাজ আছে, রুমটা একটু গোছানোরও আছে। তো প্রত্যেকটা দিনই তো রুমগুলো একটু গোছাতেই হয়, মানে পরিষ্কার করতে হয়। একদিক থেকে নোংরা হয়, আবার অন্য দিক থেকে পরিষ্কার করতে হয়। তো সকালে যে রুটি করেছিলাম সেই রুটি করার পরে সে পাত্রগুলো কিন্তু ধোয়া হয়নি, ওইভাবেই ছিল। তো এদিকে যে কাপড়গুলো আগে সকাল সকাল কেচে দিলাম, তার কারণ রোদে শুকিয়ে যাবে একদম দুপুরে, তবে বিকালের দিকে একটু ভাঁজ করে নিতে পারবো। আর এখনই না রোদটা বেশ সুন্দরভাবে থাকছে, ভাবছি কম্বলগুলোও দিব, তবে আজ আর দিব না। তো এদিকে বাসনগুলো আমি মেজে নিয়েছি, মেজে সুন্দর করে উপর দিয়ে নিচ্ছি। আর যে আমার ডালাটা আছে, ওই ডালাটার ভিতরেও অনেকগুলো যে ছোট ছোট বাটিগুলো আছে। আর তবু এত পরিমাণে বাসন কোসন মাজি, তবুও যেন শেষ হয় না। তো এদিকে সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। সিঙ্কেরটা মানে যতবার একটা বাটি ধুই অথবা একটা প্লেট ধুই, সেই সাথেই আমি সিঙ্কটাও সুন্দর করে এভাবে ধুয়ে রাখি। বাবুর রুমটা একটু গোছানোর আছে, তো ওর রুমটা একটু এলোমেলো হয়ে আছে, সকাল থেকে এখনও পর্যন্ত ধরিনি। আর আমার রুমটাতে তো আমার মেয়েটা আছে, আজ ওর এক্সাম নেই, তো ওই কারণেও এখনও ঘুমিয়ে আছে। ওকে এখনও ঘুম থেকে ওঠাইনি, যে ও ছোটো মানুষ, একটু ঘুমাচ্ছে, ঘুমাক। আর ও ঘুমিয়ে থাকতে থাকতে এই যে যতটুকু কাজ আমি একদম মানে একা একা করে নিতে পারি।
পুরো রুমটা একদম অগোছালো রয়েছে। আর এখানে এক গাদা কাপড় চোপড় হচ্ছে থেকে গেছে। গতকালকে যে কাপড়গুলো কেচেছিলাম সেই কাপড়গুলো এখানেও অনেক থেকে গেছে। তো ওই কাপড়গুলো আবার ভাঁজ করব, তো লেগে পড়লাম ছেলেটার রুমে কাজ করতে। আসলে সকাল থেকে টার্গেট নিয়ে কাজ করলে দেখবেন সে কাজটা কিন্তু খুব সহজে করা যায়। আর যে কোনো জিনিস টার্গেট নিয়ে করলে সেই টার্গেট অনুযায়ী পৌঁছাতে কিন্তু নিজেদেরও খুব ভালো লাগে। তো সকালবেলায় একটানা কাজ করে যাই, একদম মানে কোনো রকম রেস্ট ছাড়াই। কখনো মানে একটু বসছি 5 মিনিট কি 10 মিনিট মতো বসলাম, আবার কাজে লাগলাম, এটা কিন্তু করি না। যখন কাজ করি তখন একদম আমি সময় ধরে কাজ করি যে আমি এই রুমটা একদম কমপ্লিট করব। তো এই রুমটার খুঁটিনাটি যেখানে যা আছে সব কিছু একদম পরিষ্কার পরিপাটি না হওয়া পর্যন্ত বেরোয় না। আর হচ্ছে আমি যে কোনো কাজ করার আগে থেকেই ঠিক করে রাখি যে আজকে আমি কী কাজ করব। তো আগে ভেবে নিই যে কী কাজ আমার, একটু ঘরটা ঘুরে দেখি যে কী কাজ আমার থেকে গেছে। তো ঘরটায় একবার যখন ঘুরে দেখি আমার কী কাজ আছে, তো সেই কাজগুলা একবার ভেবে নিই, তারপর কাজ আর শুরু করে দিই। কাজটা এভাবে যদি করা হয় তাহলে দেখবেন ফুল এনার্জি নিয়ে কাজ করা যায়। এবং কোনটা থুয়ে কোনটা করব, কোনটা কি হবে, এইভাবে করে কিন্তু কখনো কাজ করা সম্ভব হয় না। আর হচ্ছে কোনটায় একটা থুয়ে আর একটা করতে গেলে না একটু সমস্যায়ও পড়তে হয়, মানে একটু লেট হয়ে যায় এই আর কি। তো দেখুন আমি একদম মানে আমার এই রুমটা গোছাতে খুব বেশি হলেও হচ্ছে 40 মিনিট সময় লাগছে। তো তবুও হয়তো বেশিই বলে ফেললাম, 1 ঘন্টা তো পুরো লাগেনি, তো হয়তো 40 মিনিটই লাগছে এরকম মতো। তো যাই হোক, আমি রুমটা পুরোটা হচ্ছে পরিষ্কার করেছি। আর এর ভিতরে একটা কাজ হয়ে গেছে, আমি যে হেজাবটা পরে নামাজ পড়তাম, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওই হেজাবটাতে কে পটি লাগিয়ে রাখছে, মানে বাথরুম লাগিয়ে রাখছে। তো আমার বাসায় তো এরকম কেউই নাই, আমি তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি না। আর আমার বাসায় আমার বাচ্চা কাচ্চা 2 জন এবং আমরা স্বামী স্ত্রী 2 জন। আর ভাইটা তো এখানে থাকে না, ও তো ওর রুমেই থাকে। তবে আমার এই কাজটা কে করলো? আমি অনেক দিন থেকে হেজাবটা খুঁজছিলাম, পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করেই দেখি হেজাবটা আমার জায়নামাজের পরে রাখা। আমি যখনই নামাজ পড়তে যাওয়ার জন্য হেজাবটা পেলাম, ধরার পরে দেখলাম কি বিচ্ছিরি একটা গন্ধ। তো তারপর দেখি যে ওইটাতে ওই অবস্থা। তারপর নিজেরই তো অবস্থা খারাপ, গা গুলিয়ে বমি চলে আসছিল। তো তাড়াতাড়ি করে হেজাবটাকে ফেলে দিলাম, জায়গাটা আবার ভালো করে মুছে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন এই জামাগুলো না আমার আর হচ্ছে মানে গায়ে যে খুব বেশি একটা দিয়েছি সেইটা কিন্তু নয়, কিন্তু এই জামাটা একটু ছিঁড়ে গেছিলো। তো সে কারণে ভাবলাম এটা তো আর গায়ে দেওয়া সম্ভব না, তো ওটা একটা কোলবালিশের কভার বানাবো, সেই জন্য ওইভাবে করে কেটে রাখলাম। আসলে কোলবালিশের কভার দেখা যাচ্ছে একটা যদি থাকে তাহলে ওইটা কাচার পরে আবার পরাতে হবে, তারপরে যেয়ে কিন্তু কভারটা লাগে। কিন্তু একটা খুলে পরবর্তীতে যদি আর একটা পরিয়ে রাখি তাহলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে। সকালবেলা উঠে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, নিয়েই দেখুন চুলাটা লেপে নিয়েছি। আর মাটির চুলা যতবারই লেপি ততবারই ফাটে, এটা তো নতুন করে বলার কিছু নেই। তবুও না এই চুলাটাতে রাঁধতে বেশ ভালো লাগে। আর যে পাইপের চুলাটা আছে ওটাতেও ভালো লাগে, কিন্তু ওটাতে খড়ি সবসময় শুকনা থাকতে হয়। খড়িটা যদি ভিজা থাকে তাহলে কিন্তু হচ্ছে জালটা সেভাবে জ্বলতে চায় না। তবে যদি শুকনা খড়ি থাকে একদম মানে খুব দ্রুত রান্না হয়ে যায় এবং চুলায় তো কালিও কম পড়ে। আর এই যে ছোট চুলাটায় এটাতে রান্নার সুবিধা হচ্ছে, এটাতে আধা কাঁচা যে খড়িগুলো হয় সেগুলোও যদি দিয়ে দেওয়া হয় তাহলেও জ্বলে। তো এদিকে আমি ডিমটা ভাজার জন্য হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি তেলের ভিতরে, আর লবণ দিয়ে দিয়েছি। মানে ডিমে কিন্তু মাখাইনি, এটা আমি তেলে দিয়েছি। তো এভাবে তেলে দিয়ে দেখুন নাড়তে নাড়তে কিন্তু ডিমের কালারটাও হলুদ হয়ে গেছে। তাহলে আমার হাতে এক্সট্রা করে আলাদাভাবে লবণ আর হলুদ লাগানো লাগলো না। তো আজকে রান্না করব ডিম হচ্ছে ভুনা, আর এইদিকে আলুটা সিদ্ধ করে রেখেছি আর পেঁপে সিদ্ধ করে রেখেছি। পেঁপেটা একটু ঘন্ট করব আর আলু দিয়ে পেঁপে দিয়ে ডিম ভুনা করব।
তো তেলের পরে দেওয়ার জন্য আমি এদিকে পেঁয়াজ রসুন হচ্ছে একটু ভেজে নিচ্ছি, আর তার আগে দিয়েছি আমি জিরে ফোড়ন। আসলে যে কোনো জিনিস একটু তেলের পরে দেওয়া অথবা ভাজাভুজিতে আমার মনে হয় একটু জিরা ফোড়ন দিলে ভালো লাগে, মানে আমার কাছে স্বাদটা ভালো লাগে। তো পেঁপে যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেই পেঁপেটা এর ভিতরে হচ্ছে দিয়ে দিলাম, কিন্তু কড়াইটা আমার ছোট হয়ে গেছে। তো সে কারণে এই হচ্ছে কড়াই থেকে আবার আমি ওই নিচে যে কড়াইটা রাখা আছে ওই কড়াইটাতে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে তারপর ওটাতেই নাড়াচাড়া করছি, আর ওটাতে নাড়াচাড়া করে তারপর পেঁপে ঘন্টটা নামাবো। আর এই পেঁপে ঘন্ট এইভাবে করে রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে, মানে এটা সব থেকে ভালো লাগে রুটি দিয়ে খেতে, রুটি পরোটা তারপরেও গরম ভাতেও খুব ভালো লাগে খেতে। তো এদিকে আমার পেঁপে ঘন্টটা প্রায় হওয়ার দিকে, আর এদিকে আমি আলুর মশলাটাও করে ফেলেছি, আলুটাও দিয়ে দিব। তো পেঁপেটা নামিয়ে নিয়েছি, নিয়ে এখন আলুর মশলাটা করে দিচ্ছি। প্রত্যেকটা দিনই কি রান্না করব সেটার আমার একটা চার্ট আছে, তবে আমি কবে কোন দিন কোন জিনিসটা রান্না করি সেই জিনিসটা আমার মাথায় থাকলে কি রান্নাবো কি করব এটার জন্য আমার টেনশন হয় না একদম। মানে আমি সকালবেলা একদম রিল্যাক্সে উঠি এবং রিল্যাক্সে যে কোনো কাজ সম্পন্ন করতে পারি। তার কারণ আমার আগের দিন থেকেই ভাবা হয় যে আমি কোন দিন কোন কাজটা করব। মানে যখন রাত্রে শুই তখন তো ফোনটা হাতে ধরে এডিট করি, তো তখন মনে হয় যে আজকে তো এই কাজগুলো করেছি, মানে এডিট করার সময় তো এমনিই দেখতে পারি যে কি কাজ আমি করেছি, আর সেই অনুযায়ী আমি পরের দিনের কাজগুলো ভেবে রাখি। আর তাছাড়া আমি কোন বারে কি রান্না হবে, মানে কবে মাছ হবে কবে মাংস হবে, তারপর কবে একটু ডিম রান্না হবে, তারপর কবে নিরামিষ হবে, কবে ডাল ভাত হবে, এর টোটালি একটা চার্ট আছে আমার। তো আমি এক এক বার অনুযায়ী এক এক জিনিসটা রান্না করি। তার মানে যেদিন আমার যে বার থাকে সেই দিনের রুল অনুযায়ী সেই জিনিসটাই রান্না করা হয়, তাতে করে আমার কোনো সমস্যা হয় না। সব কিছু একটু ভাজিয়ে খাওয়া হয়, মানে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হয়, আবার এইদিকে নিজের মাথায় অত চাপও থাকে না। তো আমার ভিডিওটা কন্টিনিউ যারা করছেন যে আপুরা, তাদের কাছে একটা অনুরোধ করব, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। যদি আমার ভিডিওর কোনো এক অংশ আপনার কাছে ভালো লাগে তবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এদিকে আলুটা আমি কষিয়ে নিয়েছি, আর আলুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তো আলুটা সিদ্ধ করার ফলে না আমার এখন আর আলুটা ডবল করে সিদ্ধ করা লাগবে না। এই যে একবারে যে আমি ঝোলটা দিয়েছি এটার ভিতরে আমি ডিমটাও দিয়ে দিব। ডিমটা দিয়ে একবারে আলু দিয়ে ডিম দিয়ে জাল হয়ে ঝোলটা কমে আসবে, তখন এটা নামিয়ে রাখবো। আর একদম মানে মাংসের যে কালারটা হয় ঠিক তেমন একটা কালার আসছে। মানে এবার যে ঝালটা আমার নিয়ে আসছে, শুকনো ঝালের কালারটা যদি ভালো হয় তাহলে কিন্তু তরকারির কালার এমনিতেই সুন্দর হয়। তবে এবার আমার যে ঝালগুলো নিয়ে আসছে সেই ঝালগুলোর রঙটা অনেকটাই লাল, একদম টুকটুকে লাল। আর এটা বেটে দেওয়ার পরে মানে মাংসেই হোক অথবা তরকারিতেই যে কোনোভাবে সুন্দরভাবে দেখতে লাগে, মানে রঙটা যে এত সুন্দর আসে আর খেতে তো দারুণটা টেস্ট হয়। দেখুন বাজারে যে গুঁড়া মশলা হয় সে গুঁড়া মশলা দিয়ে রান্না করলে স্বাদ হয় না, কিন্তু বাসায় হাতে বাটা যে মশলা সেই মশলার যে এত সুন্দর স্বাদ হয় সেটা একদম মানে মুখে লেগে থাকার মতো। সন্ধ্যার দিকে সবাই মিলে নাস্তা করছি, আর এখানে আজকে আমরা খাচ্ছি ভেলপুরি। আমার ভাইয়া গেছিলো রেস্টুরেন্টে খেতে, তো আমাকে জিজ্ঞেস করছে যে আপু তুমি কি খাবা, তো বলছি তোমার যেটা খুশি সেটা নিয়ে আসো। তো বলছে দাঁড়াও তোমার জন্য কি আনা যায়, তবে আমি তো খুব টক এবং ঝাল খেতে পছন্দ করি, তো সেই কারণে ও ভেলপুরি নিয়ে আসলো। আর এই ভেলপুরিটার এত সুন্দর স্বাদ হয়েছিল যে সেটা তো একদম মানে মুখে লেগে থাকার মতো। আমি এর আগে কখনো ভেলপুরি খাইনি, এমনি ফুচকা খেয়েছি অনেক, তবে ফুচকার স্বাদ এবং ভেলপুরির স্বাদ দুইটা কিন্তু আলাদা আলাদা, দুইটার ভিতরেই পার্থক্য আছে। তবে মনে হয়েছে আমার কাছে যে মানে দুইটাই পারফেক্ট, একটা আর একটা থেকে কখনো কম বেশ হবে না। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।